আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই। আজ আমরা বিষয় নির্ধারণ করেছি অস্পষ্ট নির্বাচনী ট্রেন্ড। আলোচনার জন্য দুজন বিশিষ্ট অতিথি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। শুরুতেই তাদের সাথে একটু পরিচিত হয়নি। ডান দিক থেকে শুরু করছি। জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আপনাকে স্বাগত আলোচনায়। এরপরে রয়েছেন জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই আব্দুস সালাম, আপনাকে দিয়ে একটু জানতে চাইছি যে প্রধান উপদেষ্টা বিজয় দিবসের দিন যে বক্তব্যটি দিয়েছেন, যে তার বক্তব্যের অংশটুকু এমন ছিল যে 25 সালের শেষ দিক থেকে 26 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের যে সময় সেটি নির্ধারণ করা যায়। আজকে বিএনপি মহাসচিব তার বক্তব্যে বলেছেন যে তার এই অর্থাৎ প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট এবং রোডম্যাপ নেই। আমরা এখন পর্যন্ত যতগুলো দেখেছি যে ভোটের যে রোডম্যাপ সেটি তো আসলে নির্বাচন কমিশনই ঘোষণা করে, সেটি তো তারই ঘোষণা করার কথা যদি সেই কমিশন স্বাধীন হয়। আপনারা কি চাইছেন যে ভোটের পুরো বিষয়টি আসলে প্রধান উপদেষ্টাই বলে দিবেন, তাহলে নির্বাচন কমিশন কি করবে? আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক বিজ্ঞ মান্না ভাই আছেন, ওনাকে ধন্যবাদ জানাই। যারা দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। না, আসলে বিষয়টা হলো যে আমরা যেটা বলেছি যে এটা আরও স্পেসিফিক করা উচিত, অর্থাৎ পরিষ্কার। এবং এটা এর আগেও যে হেড অফ দ্য গভর্নমেন্ট দেখছে বিভিন্ন সময় অন্তত সময়টা ঘোষণা করে যে অত মাসে অত তারিখ, তারপরে কিভাবে কবে নমিনেশন সাবমিট হবে, কবে কি উইথড্র হবে, কি হবে, সেটা হলো নির্বাচন কমিশন করে সেই ডিটেলসটা। কিন্তু সাধারণত মানে কবে নির্বাচনটা হবে সেটা কিন্তু সরকার ঘোষণা করে। দেখা যায় এটা যেটা করছেন উনি একটা আইডিয়া দিচ্ছেন, কারণ এটা এই কারণে বলা হচ্ছে কারণ সরকারের পক্ষ থেকে বা এর আগে আমরা দেখছি সেনাবাহিনী প্রধান একরকম একটা আইডিয়া দিল, মাস বললো, আবার পরবর্তী পর্যায়ে আরেক উপদেষ্টা একটা বললো, আর পরে আরেক উপদেষ্টা একটা বললো। কাজে এটা নিয়েই এই জন্য এটা আসলে স্পষ্ট করা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে স্পষ্ট। এটা স্পষ্ট করলে তো অসুবিধা নাই, কারণ নির্বাচন তো ওনাদেরকে করতেই হবে, আর নির্বাচনের শিডিউল ওনাদেরকে দিতেই হবে। তাই নির্বাচনের শিডিউলের আগে যেহেতু ওনারা চাচ্ছে যে সংস্কার, এই জন্যই আমরা জানতে চাচ্ছি যে কি কি সংস্কার ওনারা আগে করতে চান, সেটা একটা যদি রোডম্যাপ ওনারা ঘোষণা করেন তাহলে সেটা হয়ে যায়। কিন্তু রোডম্যাপের কথা আমরা যদ্দূর মনে পারি বিগত অনেকগুলো নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি যে রোডম্যাপটা বলতে আসলে যেটি বোঝায় সেটি সাধারণত নির্বাচন কমিশন দেয়, আর ভোটের তারিখ সেটি তো তফসিলের সময় আসলে নির্ধারণ হবে যে অমুক দিন ভোট হবে। না না, এটা আমি তো যেটা বললাম এটাই হয় যে এটা সরকারই নির্ধারণ করে কবে হবে ভোট, বাকিটা ডিটেল আউট করে হলো নির্বাচন কমিশন। আর গত তো 15 বছর তো নির্বাচনই হয়নি, কাজে সেগুলো তো আর এইটার সাথে মিলাইতে হবে না। এখন যেটা আছে যে উনি বলছে আরও একটু স্পেসিফিক করলেই পারত। কিন্তু 25-এর শেষের দিকে অথবা 26-এর প্রথমার্ধে আরেকটি কথা বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য ভিন্ন বা এমনটি মনে হচ্ছে, কিন্তু প্রেস সচিবও তো বলেছেন যে জুনের মধ্যে। প্রধান উপদেষ্টা তো সেটিই বলেছেন না যে 26-এর প্রথমার্ধে। না, তো এটাও হইতে পারে ওইটাও হইতে পারে, দরকারটা কি সেটা তো বলা দরকার না। আমরা যেটা চাচ্ছি যে একটা রোড ম্যাপ, অর্থাৎ ওনারা কি কি করতে চান এটা দেন না কেন, যে আমরা এই সংস্কার এইটা করতে চাই, এটার জন্য এই সময়টা লাগবে, এরপরে আমরা এই সময় নির্বাচনটা করতে চাই। এরপরে মানে পিপুলের কাছে অ্যাপিল থাকলো যে নির্বাচিত সরকার এসে এই করুক, টোটাল একটা প্যাকেজ, টোটাল একটা। বিএনপি কোন কোন সংস্কারের জন্য সময় দিতে চায়, মানে যেহেতু আপনারা বলছেন যে এটি করুক, আমাদের কিছু না তো, এটা তো ওনারা যেহেতু বলছে সংস্কার ছাড়া নির্বাচন করে লাভ নাই, কি কি সংস্কার আমরা তো বলছি অলরেডি 31 দফা তো আমরা দিছি। বিএনপি এবং আন্দোলনকারী দলগুলোর পক্ষ থেকে অলরেডি আমরা 31 দফা, তারাও তো 15টি সংস্কার কমিশন গঠন করেছে, তার মানে এগুলো তারা করতে চায়। কিন্তু কি কি চান ওনারা তো বলছে যে কিছু কিছু ওনারা যেগুলো ঘোষণা করছেন এগুলো করতে গেলে 5 বছরও লাগতে পারে। তো ওনারা কি কি চান, নির্বাচনের আগে কি কি চান স্পেসিফাইজ করুক যে এই আমরা চাই, মনে করি এটা দরকার। তিনি তো বক্তব্যে আরেকটি কথা বলেছেন, যদি ঐক্যমত্যে পৌঁছা যায় যে ঐক্যমত্যের কমিশন গঠন হবে তাহলে হয়তো 26-এর জুন হবে, না হলে 25-এর ডিসেম্বরের মধ্যেই হয়তো হয়ে যাবে, সেটিও তার বক্তব্য। আপনি যেরকম স্পেসিফিক করতেছেন এরকম উনি স্পেসিফিক করেন নাই। আচ্ছা, একটু মান্না ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই যে ভোট সব রাজনৈতিক দলই চায়, আপনারাও চান অবশ্যই ভোটই গণতন্ত্রের প্রকাশ হবে। আপনারা কখন ভোট চাইছেন একটু বলতে চাই, আপনার সাথে একটু যোগ করি আসলে
নাগরিক কমিটি, যেটি শিক্ষার্থীদের জাতীয় নাগরিক কমিটি, শিক্ষার্থীদের যে সংগঠন, আরেকটি বলা হচ্ছে এটি হয়তো রাজনৈতিক ব্যানারে তারা আসছেন, সেখানকার নাগরিক কমিটির আহ্বায়ক বলেছেন শেখ হাসিনার বিচারের আগে যারা নির্বাচন চাইবে তারা জাতীয় শত্রু। একটু আপনার কাছে প্রশ্ন, মিত্র হতে চান না শত্রু হতে চান? এটা কি আমি প্রশ্ন আপনি যুক্তিসঙ্গতভাবে করেছেন হয়তো, কিন্তু একটু স্যাটাইরিক্যাল হয়ে গেল। চিন্তা করে দেখেন, বিশাল একটা ঘটনা ঘটেছে। গুম কমিশন যে রিপোর্ট দিয়েছে এটা সম্পর্কে প্রধান উপদেষ্টা নিজে বলেছেন কি যে ভয়াবহ নৃশংস ব্যাপার হয়েছে। যখন সবগুলো স্টোরি বলা হবে তখন মানুষ জানবে। তিনি এও বলেছেন যে এটা আমরা এখনই প্রকাশ করছি না, কারণ এটা প্রকাশ পেলে তারপরে ভিকটিম যারা ছিল বা হতে পারে তাদের উপরে বিপদ আরও বাড়তে পারে, তাদের পরিবারের উপরে বাড়তে পারে, এই জন্য এটা করা হচ্ছে না। আমি গুম কমিশনের সদস্যের সঙ্গে কিছুদিন আগে এরকম একটা টক শোতে ছিলাম। তো ওনাকে জিজ্ঞেস করেছিলেন, যিনি পরিচালনা করছেন টক শোটা, উনি জিজ্ঞেস করেছিলেন। তো উনি বললেন যে এগুলো সব আমাদের বলতে মানা আছে, তবে আমরা এমন এমন জিনিস দেখেছি যেগুলো বললে দেশের বিবেক কেঁপে যাবে। তো এরকম ঘটনা যে আমরাও জানি না তা তো না। আমি নিজে 3 দিনের মতো রিমান্ডে ছিলাম, মানে গুমেই ছিলাম বলা উচিত। রিমান্ডে ছিলাম 14 দিন, তারপরে আপনার জেল খেটেছি বেলা দিন। জেলে যারা যারা রিমান্ডে ছিলেন তাদের দেখেছি, যারা ওই আয়না ঘরের মতো সিচুয়েশন ছিলেন তাদের দেখেছি, জানি। আমি এটা বলতে পারি যে এই বিভৎসতা মানুষের সামনে যদি আসে সেটা একটা বিরাট ঘটনা হিসেবে আসবে। এবং গুম কমিশন রিপোর্ট দেওয়ার সময় বলেছে যে এই সমস্ত অপরাধের মূল হোতা, মাস্টার মাইন্ড হচ্ছেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে। তার সাথে দোসর যারা আছেন, সামরিক বাহিনীর কর্মকর্তা, র্যাবের কর্মকর্তা, এদের কথা বলেছেন। এদের এই বিচার করতে কতদিন সময় লাগতে পারে? আপনি নুরেমবার্গ ট্রায়ালের ব্যাপারে দেখেন কতদিন লেগেছে। আমাদের যুদ্ধাপরাধের বিচার কত বছর পরে হলো। এখানে এখনও অভিযোগ গঠন করার প্রশ্ন আসেনি, কেবল রিপোর্টটা দিয়েছে। সেই রিপোর্টটা পূর্ণাঙ্গ আকারে প্রকাশ হবে কবে? যখন সরকার পাবে, সরকার দেখবে, দেখবার পরে বাকি যে সমস্ত ইস্যুজ অফ ভায়োলেন্স, ইরিটেশন বা ধরেন যে বিশৃঙ্খলা হতে পারে, সেগুলোকে তাকে অ্যাড্রেস করে তারপরে তারা পাবলিকের মধ্যে দেবেন। এটা করতে করতেই তো 6 মাস লেগে যাবে আমার মনে হয়। তারপরে বিচার শুরু হলে, বিচার মানেই তো এটা তো একটা ডেমোক্রেটিক ট্রায়াল হচ্ছে। আপনি কোনো মানে ক্যামেরা ট্রায়াল করছেন না, কোনো ক্যাঙ্গারু কোর্ট বসাচ্ছেন না, আপনি একদম যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিচার করবেন। সেই বিচার তো 5-10 বছর লেগে যেতে পারে। ততদিন পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নাকি? মানে 5 বছর বাদ দেয় না। এই যে একটু আগে সালাম বললেন, মানে 2 বছরের বেশি সময় বিএনপি মনে করছে যে এটা জাস্টিফাইড না। তাহলে অনির্দিষ্টকালের জন্য কীরকম করে দেবেন? ছাত্র বন্ধুরা যারা এগুলো বলছেন, হ্যাঁ ঠিক আছে, তারা আন্দোলনে অনেক বড় ভূমিকা রেখেছেন, সাফল্যের পতাকাটা তাদের হাত দিয়ে এসছে, সেই জন্য জাতি তাদের প্রতি কৃতজ্ঞ, তাদেরকে ভালোবাসে। কিন্তু এর মানে এই নয় যে আপনি একটা যুদ্ধে জিতেছেন বলে বাকি সবগুলো যুদ্ধই আপনি ঠিক মতোই বুঝতে পারছেন বা ঠিক মতোই পরিচালনা করছেন। রাজনীতি বিষয়টাই হচ্ছে পারস্পরিক লেনদেনের বোঝাপড়ার বিষয়। এটা ঠিক খালি তর্ক করা, ঝগড়া করা, মারামারি করার বিষয় না। রাজনীতি মানে খালি বিপ্লব নয়, রাজনীতি মানে গণতন্ত্র, রাজনীতি মানে কনস্টিটিউশন, রাজনীতি মানে গঠন। এরকম করে যদি দেখেন তাইলে অ্যাপ্রোচটা গঠনমূলক হলে আরও বেশি ভালো হতো। গঠনমূলক কীরকম হতে পারে? গঠনমূলক হতে পারে যে এই যে বিচার চাচ্ছেন আপনি, এই বিচার করতে কতদিন লাগতে পারে সেটাকে ভাবেন। এই বিচারের প্রক্রিয়াটা কীরকম হবে? এই বিচারে যারা যারা অপরাধী বলে সাব্যস্ত হচ্ছেন বা যাদেরকে আপনি আসামি করছেন তাদের কি কি ফ্যাসিলিটি দেবেন, সবগুলো জেনে যদি তারা বলেন, আমি মনে করি তারা এই কথা বলবেন না। মানে দেশদ্রোহিতার অভিযোগ তো দূরের কথা, এমনকি তারা বিচার করেই তারপরে কেবল নির্বাচন, এরকম করে হয়তো কথা বলতেন না, মনে করি আমি। একটি সালামের কাছে আরেকটি বিষয়, যেহেতু ভোটের প্রসঙ্গে আমরা এরপর একটু অন্য প্রসঙ্গে যাব। ভোটের প্রসঙ্গে যে প্রপোর্শনারি ইলেকশনের একটি দাবি এসছে যে অংশগ্রহণের ভোটের ভিত্তিতে আসন বিন্যাস, সেটি এখনও মীমাংসিত ইস্যু হয়েছে কিনা, রাজনৈতিকভাবে আপনাদের সবার সাথে ঐক্যমতে আপনারা পৌঁছাতে পেরেছেন কিনা? কারণ এখনও কেউ কেউ এই যে ভোটের ভিত্তিতে আসন বিন্যাসের যেটি বলি একদম সোজা বাংলায়, সেটির পক্ষে অবস্থান রয়েছে। এক্ষেত্রে বিএনপি শুরু থেকেই বিরোধিতা করে আসছে যে এটি এই মুহূর্তে বাংলাদেশে সম্ভব নয়। এটিতে রাজনৈতিক ঐক্যমত্যে আপনারা পৌঁছেছেন কিনা?
না, রাজনৈতিক ঐক্যমতে পৌঁছার তো কোনো বিষয় না। আমরা এটা একটা প্রপোজাল, এটা বিভিন্ন ধরনের বিভিন্ন থিঙ্কিং আছে। তার মধ্যে আমাদের তো নিজস্ব, যেমন আমরা যারা আন্দোলনকারী যে সমস্ত দলগুলো আছে, বিএনপি সহ, আমরা তো নিজেদের মধ্যে আলোচনা করেছি এটা, এবং আলোচনা করে মোটামুটি আমাদের মধ্যে এইটা ম্যাক্সিমাম এটা একমাত্রে আসছে যে এই মুহূর্তে ওই 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 সিস্টেমে যাওয়া সম্ভব না এই কারণেই, কারণ আমরা তাহলে হবে কি একটা ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে, আবার এর মধ্যে পতিত স্বৈরাচারের অনেকে ফিরে আসার মতো সম্ভাবনা থাকবে, অর্থাৎ আবার সেটার মধ্যে দিয়ে একটা ষড়যন্ত্র যদি যে কেউ করতে চায় যে আনস্টেবল একটা গভর্নমেন্ট দরকার, তাহলে সেই ওই প্রসেসে গেলে সেটা অনেকটা সম্ভব হবে। তাছাড়াও অনেক বেসিক জিনিসও আছে, যে মনে করেন যে আপনি মাহমুদুর রহমান মান্নাকে আপনি দিবেন, কোত্থেকে দিবেন? মাহমুদুর রহমান মান্নার সাথে যে এলাকার তার সম্পর্ক আছে, উনি হয়তো জাতীয় নেতা, কিন্তু তারপরেও বড় কথা অনেক আছে যে ওই এলাকার রিপ্রেজেন্টেশনটা কিভাবে হবে, কে কিভাবে, অর্থাৎ এই বহু কিছু কিন্তু মানে বিষয় আছে যেগুলো এই মুহূর্তে মীমাংসা করা সম্ভব না। কাজে এখন যেটা আছে যে আমাদের পূর্বতর যে প্রসেস, যে সিস্টেম, সেইভাবেই অর্থাৎ ওই সিট ওয়াইজ যেটা হয় সেইভাবে হওয়াটাই শ্রেয় এবং সেটাই হওয়া উচিত। একই প্রসঙ্গে একটু মানবে আপনার কাছ থেকেও জানতে চাই, আপনারা তো এর পক্ষে আপনাদের অবস্থান ছিল, আপনারা যেহেতু যুগপৎভাবে বিএনপির সাথে বিভিন্ন সময় আন্দোলনে ছিলেন, মাঠে এখনো রয়েছেন, বিভিন্ন আপনাদের কিছু কিছু জায়গায় অনেকটা মিল রয়েছে, এই জায়গাতে আপনাদের অবস্থান এখন কি, বা আপনারা? ধরেন নীতিগতভাবে এটার বিরোধিতা করার কিছু নেই, কারণ আমাদের যে সিস্টেমটা এখন চলে এক্ষেত্রে খুবই কমন একটা কথা আছে, এই সিস্টেমের মধ্যে উইনার টেক্স অল। মানে আপনি ভোটের প্রপোর্শন যদি দেখেন, প্রপোর্শন বলতে ধরেছে দুটো মেজর পার্টি এ পেল 45% বা ধরেন 35%, বি পেল 34%, গভর্নমেন্ট ফর্ম করবে যিনি 35 পেয়েছেন, জাস্ট 1%-এর বেশি পাওয়ার কারণে, এবং উনি পুরো গভর্নমেন্টেই পাচ্ছেন। তারপরে উনি এই 34% উপরে ব্যাপক নিগ্রহ চালাতে পারেন, অতীতে যেরকম হয়েছে। ফলে এইটা পৃথিবীব্যাপী বহু দেশেই চালু আছে, যেখানে প্রপোর্শনের রিপ্রেজেন্টেশন থাকুক, তাহলে কি একটা ব্যালেন্স থাকে। আমরা যে জাতীয় ঐক্যের কথা বলি কিংবা গণতন্ত্রে বলি যে পরমত সহিষ্ণুতা, সেখানে একটা সহিষ্ণুতার একটা জায়গা তৈরি করা আপনি বাধ্যও হচ্ছেন, আপনি নীতিগতভাবেও শিখছেন যে আমি যাই ভোট পাই না কেন তারও অনেকগুলো ভোট আছে, সেই জনগোষ্ঠীকে উপেক্ষা করা নয়। কারণ গণতন্ত্র ডেফিনেটলি ইজ রুল অফ মেজরিটি, কিন্তু তার মানে এই নয় যে মাইনরিটির কোনো অস্তিত্বই থাকবে না। মাইনরিটিও ক্যান বি হার্ড, মাইনরিটির কথা শুনতে হবে, তারটা বিবেচনায় নিতে হবে, এবং এমন হতে পারে যে মাইনরিটি ঠিকটা বলছেন। মানে এই কথা আপনি ঐতিহাসিক সত্যের দিকে যদি তাকান, তাহলে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, এই কথা বলে গ্যালিলিওর তো ফাঁসি হয়ে গেছে, কোপারনিকাসের ফাঁসি হয়েছে, কিন্তু তারা ভোটে দিলেতে জিতত, 2-3টেই ভোট পেত, বাকি সব অন্যদিকে ভোট দিত। এই সব সত্য কখনোই ভোটে নির্ধারিত হয় না। যে কারণে গণতন্ত্র মানে অজ্ঞতা মূর্খতার চর্চা নয়, গণতন্ত্র মানে জ্ঞানেরও চর্চা। তো আপনি জ্ঞানের চর্চা যদি করতে যান, তাহলে অনেক সময় মেজরিটিকেও মাইনরিটির কাছে সাবমিট করতে হতে পারে। এই জন্যেই প্রপোর্শনের ভোটের কথাটা আসছে, যে এখানে একটা অ্যাডজাস্টমেন্ট থাকবে, এবং এই অ্যাডজাস্টমেন্টের সাথে সাথে আমরা যেমন সাথে অনেকে আপার হাউস লোয়ার হাউসও বলেন, আমি সেই আলোচনার মধ্যে এখন ঢুকছি না। আমি বলছি যে এই কারণে এইটা চাওয়া হতেই পারে, কিন্তু আমাদের এখানে সমস্যাটা হয়েছে যে আমাদের সমাজটা এত বিভাজিত যে এরকম হবার পরে যে পার্টিগুলো হলো, ধরেন প্রপোর্শন যদি এরকম হয় 30-30, 20-20, তারপরে দেখা গেল কে কাকে ল্যাং মারতে পারে সেই ইকুয়েশনই হয়তো চলতে থাকছে। আমাদের মধ্যে যে সমঝোতা করে দেশটা চালানো, এই কালচারটা ডেভেলপ করেনি, এইটা একটা আমাদের বিবেচনায় আসছে। অতএব আমরা প্রাথমিকভাবে প্রপোর্শনের রিপ্রেজেন্টেশন থিওরিটিক্যালি ইথিক্যালি সমর্থন করি, কিন্তু প্র্যাকটিক্যালি যখন দেখছি তখন এটা মনে হচ্ছে যে এটা একটা বড় আরও সমস্যা তৈরি করতে পারে পার্লামেন্টারি ডেমোক্রেসি ফাংশনাল হওয়ার জন্যে। আর একটা কথা যেটা সালাম বললেন, এটাও ঠিক, যে কোনোভাবেই হোক না কেন আমাদের দেশে এতদিন পর্যন্ত যে ইলেকটরেট গড়ে উঠেছে, এটা অত লজিক্যালি গড়ে ওঠেনি। এটার মধ্যে আবেগ আছে, আঞ্চলিকতা আছে, আত্মীয়তা আছে, দীর্ঘদিনের সম্পর্কের বিষয় আছে। ফলে আপনি দেখবেন যে এত বড় জঘন্য অত্যাচার করবার পরেই যে একটা লজ্জাজনক পরাজয় বরণ করে দেশ থেকে পালিয়ে গেছে, সেই দলের লোকদেরকে আপনি অনুশোচনা করতে দেখবেন না,
অনুতাপ করতে দেখবেন না, বরঞ্চ পারলে তারা বলে, যেমন শেখ হাসিনা নিজেই বলতেন, ওগুলো হচ্ছে কি বলেছে সব বাচ্চা ছেলেদের খেলাটা, কি একটা কথা বলেছেন, মানে ওদের একটা ক্যারিকেচারের মধ্যে দিয়ে সরকারের পতন হয়েছে। একবারও স্বীকার করেন নাই যে কত বড় অন্যায় তিনি করেছেন, যে নিজের পিয়ন 400 কোটি টাকা লুট করে কামাই করেছে, সেটাকে উনি অন্যায় মনে করেন না। তো ওটা যদি না মনে করে, তার মানে ব্যাপক সংখ্যক ভোটার যারা তাদের সাথে ছিল, তারা যদি সেই ভোটিং প্যাটার্নেই থাকে, তাহলে তারা আবারও শক্তিশালীভাবে আসতে পারে। আমাদেরকে এটাও জনগণকে বোঝানো দরকার যে আমাদের পরিবর্তনের একটা দিকটার একটা গুণগত ব্যাপার আছে, তা হচ্ছে আমরা যে কোনো প্রকারে মেজরিটি হওয়ার চিন্তা করছি না, আমরা একটা সত্য দিয়ে, যুক্তি দিয়ে, যেটা আমাদের জন্য সুখপ্রদ, উপভোগ্য, সেই রকম সত্যের অনুসন্ধানে আমরা মেজরিটি হওয়ার চেষ্টা করছি। সেই প্রসঙ্গে একটু জানতে চাই যে নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, সেটি নিয়ে আজকেও আলোচনা হয়েছে, বিশেষ করে নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের প্রধানের একটি বক্তব্য নিয়ে বেশ তোলপাড়। তিনি বলেছিলেন যে বাধা নেই। একটু আপনার কাছে জানতে চাই, যদি গ্রহণযোগ্য নির্বাচন করতে মানে চান, যে সবার গ্রহণযোগ্য, তাহলে বিদ্যমান আইনে এখন পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন আছে, নিবন্ধন বাতিল হয়নি, দলটি নিষিদ্ধ হয়নি, তাদেরকে ভোটের বাইরে রাখার কোনো সুযোগ আছে? এই আইনে নাই। এখন পর্যন্ত যে আইন আছে তাতে তারা নির্বাচন করতে পারবে, সে তো ঠিক। তাহলে না, কিন্তু শুধুমাত্র আইনটা প্রয়োগ হবে কবে, যখন নির্বাচন হবে। তার আগে তো আরও অনেকগুলো ফ্যাক্টর আসতে পারে। ধরেন এই গুম কমিশনের রিপোর্ট, এই কাণ্ড যারা করেছে, মানে যারা শত শত হাজার হাজার লোকের জীবনের জন্য দায়ী, তারা এখন ভোটের মাঠে এসে নিজেদের পক্ষে সাফাই গাইতে থাকবে, অন্যকে ধমকাতে থাকবে, ভোট দেওয়ার জন্য বলবে, অন্যকে ভোট দিলে তাকে ভয় দেখাবে, টাকা পয়সা দিয়ে তাকে কেনার চেষ্টা করবে। এটা অ্যালাউ করবেন? প্রথম কথা হলো রাষ্ট্র করবে কি না, দ্বিতীয় কথা হলো জনগণ কি করবে, এইটা সম্পর্কে ওদের নিশ্চিন্তে বলতে পারি। এখন পর্যন্ত আওয়ামী লীগ প্রকাশ্যে এইটা করতে পারবে না। এই যে দেখেন বিজয় দিবস গেল, মানে আমি না প্রথমে এরকম করে চিন্তা করছিলাম, আচ্ছা এইবারে তো যারা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, এই ওই বলে কথাবার্তা বলে দাবিদার, বিরাট একটা গোষ্ঠী বা একটা মহাজোট, তারা কেউ নাই। এখন জাতীয় স্মৃতিসৌধের চেহারা কীরকম হবে? কিন্তু আমি সেদিন যেয়ে দেখলাম যে আমি গত বছরে বা তার আগের বছরে যা দেখেছি, তার চাইতে বেশি মানুষ আসছে। তার মানে এইটা রাজনৈতিক দল দিয়ে বিবেচনা নয়, বিবেচনা হচ্ছে জনগণ দিয়ে। জনগণ এইটার পক্ষে আছে যে আমরা একটা ফেয়ার ভোট চাই, এবং দুষ্কৃতিকারীদের বিচার না হলে, সাজা না হলে, তাদের বিচারে কী বলে ভোটের মধ্যে অংশ নেওয়ার কোনো অধিকার দেওয়া উচিত না। এখানে তারা আছে। যেরকম করে তারা নিজের থেকেই সেলফ একটা ইম্পোজিশন করেছে যে না আমরা ওই জায়গায় যাবো না, ওরা ভোটের মাঠে আসতে পারবে বলে আমি মনে করি না। আর আসে যদি, তাহলে সরকার হয়তো কিছু করতেই হবে না, জনগণের প্রতিরোধের মুখে তারা টিকতে পারবে না। তার মানে ভোট একটা বিরাট বিশৃঙ্খলা হলো না। ওই রকম সময়ে নিশ্চয়ই রাষ্ট্রের কোনো দায়িত্ব আছে। যেমন বলা হয় শতফুল ফুটি দাও, যেরকম চায়নাতে কথা উঠেছিল। কিন্তু শতফুল ফুটতে দিয়ে যার যা ইচ্ছে তাই বলছে, গালাগালি এই সব কিছু নোংরামি যখন তৈরি হয়েছে, তখন আবার একটা কথা বলা হয়েছিল, শতফুল ফুটতে দাও কিন্তু 1000টা কাঁটা আবার ফুটতে দিও না, তাহলে পায়ে বিঁধবে। তো আমিও বলছি সবাই করবে কাজ, কিন্তু তার মধ্যে ডাকাত ঢুকে গেল। ডাকাত তো আসলে ডাকাতিই করবে, ও ভোট করবে না। আপনি ডাকাতি চিহ্নিত করতে পারলেন না, ডাকাতকে চিহ্নিত করে থেকে আলাদা করতে পারলেন না, তারপরে বললেন ডাকাতকে নিয়ে গণতন্ত্র করতে হবে, সেটা তো হবে না। জি, সালমানের কাছে একটু জানতে চাইব যে বিএনপি রাজনৈতিক দল, কোনো আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক দলই নিষিদ্ধের পক্ষে না, কিন্তু তার মানে কি যে আগামীতে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, সেই ক্ষেত্রে বিএনপির কোনো আপত্তি আছে কিনা সেটি জানতে চাই। সালাম ভাই, একটু আপনার কাছে জানতে চাই যে যেহেতু বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, আওয়ামী লীগ নিষিদ্ধেরও পক্ষে না, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ওনি, তার মানে কি আওয়ামী লীগ আগামীতে নির্বাচনে আসলে বিএনপির কোনো আপত্তি নেই নাকি আছে? না, বিএনপি কোনোটাই বলেনি। বিএনপি বলছে এটা ডিসাইড করবে জনগণ। জনগণ মানে নির্বাচিত সরকার করবে, তাই না? আর তারপরে এই সরকার যদি করতে চায় করতে পারে, এই ব্যাপারে কোনোই নাই। কিন্তু এটা ছেলেদের আগে নির্বাচনের সময় না, একটা যেটা আসলে যে ইস্যুটা নিয়ে আসতেছিলেন যে আওয়ামী লীগ, প্রথমত হলো যে একটা কি আবার তাকে কি গুমের লাইসেন্স দেওয়ার জন্য, তাকে কি বাংলাদেশের অর্থনীতি যে মানে ভোকলা করছিল সেটা করার জন্য, এবং বাংলাদেশের মানে আমার স্বাধীন যে পররাষ্ট্রনীতি সেটাকে আবার আনুগত্যশীল করার জন্য। আজকে আবার এই 16ই ডিসেম্বর এটা কি বাংলাদেশের বিজয় দিবস না ভারতের বিজয় দিবস, আগে ওইটা ডিসাইড করুক আওয়ামী লীগ।
অর্থাৎ বহু যে সমস্ত অমীমাংস বিষয়গুলো আছে সেগুলো আগে ডিসাইড হবে, তারপরে না, এবং তারপরে তারা মামলা যাবে আগে। এমন কেউ তো বাদ নাই যেখানে শেখ হাসিনা থেকে শুরু করে নিজ পর্যায়ে তাদের কেউ তো বাকি নাই যে তারা হত্যা মামলার আসামি না, তারা বিভিন্ন দুর্নীতি মামলার আসামি না, তারা মানে মানবিকতার যে চরম মানে করছে, আঘাত যেটা করছে সেটার আসামি না। তাই কাজে এগুলো থেকে তো আজকে আগে এগুলো বিচার হবে, তারপরে না তারা নির্বাচন করবে কি করবে না সেটা হলো পরের ব্যাপার। তা এখন এই সমস্ত জিনিস বলে এর জন্য তো আমরা যে নির্বাচনটা একটু দ্রুত চাই, এই সমস্ত কারণেই চাই। কারণ আজকে এই দেশ নিয়ে একটা ছেলে খেলা করার মতো একটা অবস্থা নাই। আজকে এই অবস্থাটা তো আমরা দেখতেছি যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে, যে ষড়যন্ত্রগুলো আমরা তো এগুলো অভ্যস্ত দেখে আসছি এই পর্যন্ত। এবং আমরা তো এটাও দেখছি যে ওই লগি বৈঠা দিয়ে মানুষ মেরে তারপরে সেই সময় তত্ত্বাবধায়ক সরকারটা কীভাবে বাতিল করা হয়েছে আমরা তো দেখছি, এবং সেই সময় সেই তত্ত্বাবধায়ক সরকারকে কীভাবে রিজাইন করানো হয়েছে সেগুলো তো আমরা দেখছি। তাই এই কারণেই বললাম এই ষড়যন্ত্র কিন্তু চলছে। এই ষড়যন্ত্রগুলো থেকে দেশকে রক্ষা করার জন্যই আমরা বলতেছি যে একটা ইলেকটেড গভর্নমেন্ট দরকার, মানুষের রায় দরকার, জনগণের রায় দরকার। এটা তো জনগণের রায় নিতে হবে, জনগণের রায় ছাড়া তো একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট বেশি দিন থাকতে পারে না। আর এই ধরনের বেসিক বিষয়গুলো ওনারা সময়ও নিতে পারে না যে আমরা এটা করলাম, এটা করব, কীভাবে করবে? এটা কি পাবলিক সে রায় দিছে, সে ম্যান্ডেট দিছে? তো সেটার জন্যই আমরা বলতেছি যে এগুলো আওয়ামী লীগের বিচার হইতে হবে আগে শেখ হাসিনাকে বিচার হইতে হবে আগে। এই যে এইবার শেখ হাসিনা বিদায় হওয়ার পরে আমরা তো দেখছি যে প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর যে কান্না, অর্থাৎ আজকের এই বিজয় আমাদের বিজয় না তাদের বিজয়, এই অবস্থাটা কেন আসছে? কারণ আমরা দেখছি আওয়ামী লীগ বলছে যে আমাদেরকে তো তারা স্বাধীনতা এনে দিয়েছে, নাহলে আবার তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। এই কথার উপরেই তো তারা সেই সুযোগটা পাইছে। কিন্তু আমরা তো এই দেশে একটা মুক্তিযুদ্ধ হিসেবে এটা তো বলতে পারি যে আমরা তো নিজের জীবন স্যাক্রিফাইস, আমাদের অনেকে স্যাক্রিফাইস জীবন দিয়ে দিছে, আমরা জীবন দেওয়ার জন্য গেছিলাম। যদি দেশ স্বাধীন না হতো তাহলে কি আজকে আমাদের ফিরে আসার কোনো সুযোগ ছিল? দেখা যায় এইগুলো নিয়ে যে দলটা হেলাফেলা করে একটা দেশের মূল এখন যেটা আছে যে দেশের স্বাধীনতাই তারা বিশ্বাস করে কিনা, সক্রিয়তাতে তারা বিশ্বাস করে কিনা, সেই দলটাকে কীভাবে আপনারা এত ইজিলি বলে দিতে পারেন? কোন ব্যক্তি, যারা যে সমস্ত ব্যক্তিরা বলতেছে ইজিলি একদম হ্যাঁ চলে আসবে। কিন্তু ধরেন যদি সেই বিচারের প্রক্রিয়া শুরু হয়, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের 1000 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হলো, তারা নির্বাচনে আসতে পারলো না, ব্যক্তি নির্বাচনে আসতে পারলো না, দলে নির্বাচনে আসতে বাধা কোথায়? না দলের এগুলো তো নিতে হবে। যেটা বললাম যে আজকে যে মান্না ভাই যে কথাটা বারবার একটু উল্লেখ করতেছিলেন যে গুমের যে ভয়াবহতা যেটা আসছে, অর্থাৎ একটা ব্যক্তি এবং সেই জায়গায় কে একটা দলের প্রধান পুরা সব কিছুতে জড়িত, একেবারে সব মানে হুকুমদাতা থেকে শুরু করে কিভাবে হবে না হবে সব কিছু জড়িত। তাহলে সেই দলটাকে কিভাবে আপনি ডেমোক্রেটিক ওয়েতে আপনি আসতে দিতে পারেন? আবার ধ্বংস করার জন্য, আবার খুন করার জন্য, আবার গুম করার জন্য? সেটা তো প্রশ্ন আসবেই। আগে এটা ডিসাইড করতে হবে সেটি ব্যক্তির দোষ নাকি দলের? ব্যক্তি মানে কি? ব্যক্তি তো দল দিয়েই তো ব্যক্তি, দলের কারণেই তো ব্যক্তি আসছে। দলের প্রধান হিসাবেই তো সে সরকার প্রধান হয়েছে, তাই না? তাই কাজে সে তো দলকে ব্যবহার করছে, সে শুধু দল না, তার প্রয়াত বাবাকে ব্যবহার করে তারেও আজকে নতুন করে আবার সাজার মধ্যে নিয়ে আসছে, তাই না? সে কি করে নাই? সে দেশকে ব্যবহার করছে, একটা দেশকে একটা টোটাল মানে ওয়ার্ল্ড পাওয়ারের মাঝখানে সে ঢুকাই দিয়েছিল এমন একটা। আবার দলের কথা বললে তো এটিও সত্যি যে এই দলটিই তো স্বাধীনতার নেতৃত্বও দিয়েছিল। হাউকাম আপনি বললেই তো হবে না, আপনার কাছে এটা আপনি কি এটা কিভাবে বলেন? আপনি এটা মানে তখন তো তারাই ছিল না তখন তারা তো আওয়ামী লীগের ভাষায় বললেন আপনি। আওয়ামী লীগ এটা তো বিতর্কের ব্যাপার যে তারা তো এটা স্বাধীনতাকে মুক্তিযোদ্ধাকে তারা দলীয়করণ করে ফেলছিল। তা আমি যদি বলি এই আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধ চলাকালীন তারা পাকিস্তানের সাথে কনফেডারেশন করতে চাইছে, আপনি বলেন যে ইতিহাস দেখবেন কিনা? খন্দকার মোস্তাকের নেতৃত্বে সেই সময় তো একদল সে আওয়ামী লীগের এমপিরা প্রকাশ্যে বলছে যে তোমরা থেকে শেখ মুজিবরে ফেরত চাও না বাংলাদেশের স্বাধীনতা চাও। আমরা তো দেখছি সেটা। আমার দেশ স্বাধীন হওয়ার পর আমরা এটাও দেখছি যে তাজউদ্দিন সেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিল, কয়েকদিন পরেই সেই তাজউদ্দিনকে সরানো হলো।
তো এই সমস্ত কাজে এককভাবে এটা কোনো দলের কৃতিত্ব না, মুক্তিযুদ্ধটা কোনো একক দলের কৃতিত্ব না, এটা দেশের কৃতিত্ব। আমি তো অনেক আওয়ামী লীগ করি না, তা আমি কি মুক্তিযোদ্ধা না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই না, আমি তাহলে বলছি যে তারা মানে নেতৃত্ব আপনি সেই দিয়েছিল। দলটাকে কিভাবে দিবেন, যে দলটা যে সেই সময় 26শে মার্চে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন এবং একটা সেক্টর কমান্ডার হিসাবে যুদ্ধের দায়িত্ব পালন করলেন, এবং যুদ্ধ পরবর্তী সময় সেই সরকার তাকে সর্বোচ্চ পদবি দিল, আপনি তাকে বলতেছেন রাজাকার। তাহলে আপনি সেই কীভাবে করেন? এখন তো এই সমস্ত বিষয় ডিসাইড হইতে হবে আগে, এই জাতি প্রশ্ন করতে হবে যে কেন স্বাধীনতার পরে একটা সেক্টর কমান্ডার মেজর জলিলকে কেন সেই সময় গ্রেপ্তার করা হলো, কেন তাকে জেলে না হলো, কাদের কারণে জেলে না হলো, কেন তাকে পদবি দেওয়া হলো না। এই সমস্ত বিষয়গুলো তো আসবে যখনই আপনি আওয়ামী লীগকে এককভাবে বলতে চাবেন যে স্বাধীনতার মূল দল, তখন কিন্তু স্বাধীনতার মূল দল সেই সময় ছাত্র শ্রমিক জনতা, আমরা সবাই আওয়ামী লীগ চায় না, আওয়ামী লীগ বাধ্য হয়েছে সে সময়। আওয়ামী লীগ দোদুল্যমানত আছে, এটা হইলেও আসি ওইটা হইলেও আসি। 7ই মার্চের আপনি ভাষণ খালি বলেন, বিশ্লেষণ করেন না 7ই মার্চের ভাষণে। আপনারা কিভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন? আমরা তো যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছি, আমরা যুদ্ধের জন্য আগে থেকেই আমাদের মেন্টালিটি ছিল 70-এর নির্বাচন। আমরা বলছি, আমরা যারা ছাত্র ছিলাম, আমরা জনগণের রায় চাইছি স্বাধীনতার পক্ষে, আর আওয়ামী লীগ রায় চাইছে তারা পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার পক্ষে। এই এতটুকু যে তারা স্বায়ত্ত শাসনের পক্ষে চেয়েছে, আর আমরা স্বাধীনতার পক্ষে চাইছি। জি, আবার আমরা একটু ভিন্ন দিকে চলে এসেছি। একটু মানবের কাছে একটি বিষয় জানতে চাই। আমরা দেখলাম যে গেল কয়েকদিন আগে ঢাকায় একটি কাউন্সিলরদের প্রতি আমাদের বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের একটি অংশ, বলবো না, যারা নেতৃত্ব দিচ্ছেন হাসনাত এবং সার্জিস, তারা সেখানে গেছেন এবং তারা বলছিলেন যে তাদের ভাষায় যে জুলাই বিপ্লবের ভূমিকা রাখা সাধারণ জনগণের প্রতি অবিচার করা হবে যদি তাদেরকে আবার ফেরত দেওয়া না হয়, অর্থাৎ তাদেরকে অপসারণের অংশ। আজকে একজন এটির প্রসঙ্গে পরে এসে আমি আগে এটি একটু জানতে চাই যে যাদেরকে অপসারণ করা হয়েছে, আমরা যতদূর দেখেছি যে বিভিন্ন জায়গায় যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, এটি নির্দলীয় নির্বাচন ছিল, এটি সত্যি কাউন্সিলরদের প্রতীকটা, কিন্তু এরা সবাই ছিল দলীয় বিভিন্ন নেতা, বিভিন্ন ওয়ার্ড নেতা, থানা নেতা। একটু আপনার কাছে জানতে চাইছি এরা কারা, বা এই যে তাদেরকে আবার পুনর্বহালের প্রক্রিয়াটাকে কিভাবে দেখছেন? আমি আসলে জাতীয় নাগরিক কমিটি বা এই সমন্বয় পরিষদে যারা নেতৃবৃন্দ, তাদের ওই ভাষণে, ওই অনুষ্ঠানের বক্তৃতায় একটু বিস্মিত হয়েছি। কেন বলছি কথাটা দেখেন, ওরা ওই সময়েও বলেছে যতদিন পর্যন্ত শেখ হাসিনার বিচারটা হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচনের প্রশ্ন নাই। কিন্তু তার মধ্যে একটা ফেয়ার নির্বাচনের জন্য ইত্যাদি যা যা আমরা বলি তারাও তাই বলে। এবং আমি একটু আগেও বলেছি যে এই জুলাই আগস্টের অভ্যুত্থানে তাদের অসাধারণ অবদানের কথা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। কিন্তু এটার মানে কি এই দাঁড়াচ্ছে যে এরপরে তারা একটা পার্টি করবে এবং সেই পার্টিটা ক্ষমতার সাপোর্ট দিয়ে করবে? ওই নির্বাচন, কাউন্সিলরদের নির্বাচন সম্পূর্ণভাবে অবৈধ, অগ্রহণযোগ্য। এই বিবেচনা থেকেই সরকার ওটা বাতিল করেছে। এইটাকে তারা যখন আবার প্রত্যাহার করতে বলছে তখন অবাক লাগে। তার মানে তারা ওই নির্বাচনকে ভ্যালিডিটি দিতে চাচ্ছে। অথচ দেখেন ওরাই আবার দাবিও এরকম করেছে যে যারা গত 3 টার্মে ইলেকশন করেছে, হারুক জিতুক কথা না, তাদেরকে রাজনীতি করবার অধিকার দেওয়া যাবে না, সে সমস্ত দলগুলোকে কোনো স্বীকৃতি দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। তো দুটো খুবই বিপরীতধর্মী বিষয় হয়ে গেল। আর এই কথা বলতে গিয়ে যদি এমন হতো তারা কেবল যুক্তি দেখাচ্ছেন, যেমন এক বক্তা বক্তৃতার সময় বলেছেন যে আপনারা ঠিক আছে বাতিল করেছেন বুঝলাম, কিন্তু দিয়েছেন কাদেরকে? আবার তো আমরাদেরকেই দিয়েছেন। মানে আমরাদের দিয়ে দেশ শাসন করলেই সেটা আমার নিয়মের বাইরেই, তো আমার নিয়মের মধ্যে আছে। তারপরেও যদি একটা যুক্তি দেয় যেটা তো আমরা দিয়ে করেছো, তোমরা তো আরেকটা নির্বাচিত প্রতিনিধি দিয়ে করতে পারিনি, বিকজ দেশে কোনো নির্বাচন ছিল না। এই বলে কি ওই নির্বাচন বৈধ হয়ে যেতে পারে? তা তো হতে পারে না। এই বলে কি ওই নির্বাচনে যারা যারা আছে তাদের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষার পূরণ হবার সম্ভাবনা আছে? তারা বলছে যে সমস্ত সেবা এই সমস্ত প্রতিষ্ঠানগুলো দিত জনগণ থেকে, জনগণ সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে, তাদের এই সেবা পাবার অধিকার আছে, অতএব এগুলোকে প্রতিষ্ঠা করা হোক। যদি ধরেন যেখানে নির্বাচিত সংসদ নাই,
নির্বাচিত প্রতিনিধি নাই, সেখানে প্রশাসক নিয়োগের বিধান আমাদের দেশে বহুদিন ধরে আছে এবং প্রশাসকদের দেওয়ার সেবা, আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোর দেওয়ার সেবা নিয়ে খুব বড় ধরনের অভিযোগ খুব হয়নি। ওই অভিযোগ বরঞ্চ নির্বাচিত প্রতিনিধিদের নিয়েও হয়েছে। সেই বিবেচনা থেকে আমি বলছি, এরপরে আপনি আবার বলছেন যেহেতু একসাথে আন্দোলন করেছেন, সেই দাবিতে ছাত্র সমন্বয় পরিষদের কোনো কোনো নেতা, যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা, তার নাম উচ্চারণ করে বলছেন তাকে আমরা বলবো এটা তাড়াতাড়ি ফিরিয়ে দিতে, এবং আমরা আশা করি আপনারা আমাদের পক্ষে থাকবেন। আর সেই সব কাউন্সিলররা খুবই উচ্চকণ্ঠে বলছেন আমরা আপনাদের জন্য জেহাদ করব, লড়াই করব, আমরা 100 ভাগ আপনাদেরকে সমর্থন করব। তারপরে গিভ অ্যান্ড টেক হয়ে গেল না? কিংস পার্টি যেরকম করে হয়েছিল, ইট ইজ অলমোস্ট লাইক দ্যাট। আমি পাওয়ারে আছি, তুমি এই বিবাদে পড়েছো, খুবই অন্যায় করেছিলে, আমি সেই অন্যায় খারিজ করে দিয়ে তোমাকে বিপদ থেকে উদ্ধার করছি, বিনিময়ে তুমি কিন্তু আমার পার্টি করতে হবে। আর তারা বলছে আমরা লক্ষ লোকের সমাবেশ করে দেব, এখন পর্যন্ত আমাদের সেই শক্তি আছে। তাহলে স্বৈরাচারের দোসরদের পালছে কে? নিঃসন্দেহে আমি বলতে পারি যে এই কাউন্সিলরদের মধ্যে যারা যারা আছে তাদের বোধহয় 90% হচ্ছে আওয়ামী লীগের লোক। অন্য কারো হবার তো সুযোগই ছিল না। কেউ গোপনে ঘাপটি মেরে থেকে যদি অন্য পার্টির লোক জিতেও থাকে, বুঝতে হবে সে তার চেহারা, সে তার পরিচয় গোপন রেখে ওই কাজটা করেছে। এই জন্যে এই কাজকে কোনোভাবেই নৈতিকভাবে সমর্থন করা যেতে পারে না। যদিও ধন্যবাদ বলছে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের একজন নেতা, তবে সেটি নিয়ে আবারও আমরা একটু আলোচনায় ফিরব। সালাম ভাইয়ের কাছে একটু আপনার কাছে জানতে চাই যে আজকে আমাদের একটি শোতে মুখ্য সংগঠক বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের একজন সংগঠক বলেছেন যারা এসছিল এই কাউন্সিলর তারা সবাই বিএনপি জামাতের। এর মানে আসলে আপনারা কিভাবে দেখছেন এটিকে? যদি বিএনপি জামাতেরও হয়ে থাকে তার মানে কি তাদের যে রাজনৈতিক সংগঠন হতে যাচ্ছে সেখানে কি বিএনপি জামাতের একটি অংশকে তারা নিতে যাচ্ছেন? এটা আসলে সত্যের অপলাপ। আমরা তো জানি যে লাস্ট ইসে যেটা হয়েছে তার মধ্যে সবই মানে 99.9 হলো আওয়ামী লীগের, তাই না? সে মেয়র থেকে শুরু করে কাউন্সিলর যারা আছে সবই, কারণ সেটা তো নির্বাচন হয় নাই, সেটা তো নির্বাচন হয়নি। নির্বাচনের নামে প্রহসন, অর্থাৎ জোর জবরদস্তি সব কিছু নিয়ে গেছে। এখন এইটা তারা সেই আগের পূর্বের মতো কিংস পার্টি করতে গেলে যেটা যে পূর্বের অপরাধ করছো সব জায়েজ করে দিলাম, আসো আমার ছায়াতলে আসো, কারণ ওই রকম ডাক কিনা সেটা তাহলে বিশ্লেষণ করে দেখতে হবে। এবং এই জন্যই তো আমরা বলতেছি যে এই সমস্ত বিষয়ের জন্য বারবার সে একটা কথাই আমরা বলতেছি যে পিপুলস ম্যান্ডেট যত তাড়াতাড়ি আসবে, আমরা আশা মনে করি যে আসলে যে এতদিনের এই 15, 16, 17 বছরের যে ভোগান্তি, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র, সব কিছু মিলে এবং আরেকটা ফ্যাসিবাদের যে জন্ম হবে না, সব কিছু নির্ভর করতেছে যে ইমিডিয়েটলি যে মিনিমাম টাস্ক আমরা বলেছি যে সংস্কার করা, যেগুলো অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টটাকে তাড়াতাড়ি ফিরিয়ে আনা এবং নির্বাচনকালীন সময় কেয়ারটেকার গভর্নমেন্ট থাকা, আর পরপর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী না হওয়া, অর্থাৎ যে এইগুলোকে তাড়াতাড়ি সংযোজন করে একটা নির্বাচনে যাওয়া। যদি এই সমস্ত অনেকের ব্যক্তি খায়েশ বাড়তেই পারে, ক্ষমতা এমন একটা জিনিস যে ক্ষমতার ওই চেয়ারে বসলে, আমরা তো দেখছি যে শেখ হাসিনাও এরকম অনেক কিছু যুগান্তকারী কথা বলছিলেন, কিন্তু পরে ক্ষমতার লোভে ক্ষমতার এসে সব হারায় ফেলছে। কাজে আমরা চাই না যে আমরা যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এটা আমরা চাই যে তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের অ্যাকশনের মধ্যে ঘটবে। এবং আমরা আশাবাদী যে অবশ্যই ডক্টর ইউনূস কে কী চিন্তা করলে আমার মনে হয় সেগুলো তাকে খুব বেশি এটা প্রভাবান্বিত করতে পারবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় অবশ্যই তার নেতৃত্বের এই সরকার, তাদের মূল যে দায়িত্ব সেটা হলো একটা গ্রহণযোগ্য নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, এবং পরবর্তী সরকার যে ফ্যাসিবাদ না হইতে পারে এই ধরনের কিছু সংস্কার করে তারা নির্বাচন দিয়ে দিবে। মানব, একটু আপনার কাছে জানতে চাই, আজকে ডিএড সম্মেলনে আমাদের প্রধান উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি বলেছেন যে 71-এর অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করুন, এবং পাশাপাশি দিন আরও একটি লাইন যোগ করেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সুরাহা করে ফেলা ভালো। আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত পাকিস্তানের ইস্যুগুলো এখন বেশ আলোচিত। এক পক্ষ ভারত
পক্ষে বলছে, কেউ বিপক্ষে বলছে, এটি নিয়ে বেশ আলোচনা বসছে। সামনে নির্বাচনে কি ভারত পাকিস্তানের এই ইস্যুগুলো একটি ইস্যু হতে পারে বলে মনে করছেন? না, আমার মনে হয় না। মানে কেউ কেউ এটা চুলকাতে পারে, কিন্তু ওই চুলকানি বাড়বে না। কেন? ধরেন পাকিস্তান আমাদের জন্য অনেক দূরবর্তী দেশ এখন, এবং পাকিস্তানকে আপনি একটা হোলি পাস্ট বলতে পারেন, অনেক প্রাচীন ইতিহাসের মতো হয়ে গেছে। তাদের এমন কোনো সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রভাবও আমাদের দেশের মধ্যে নেই যতখানি ইন্ডিয়ার আছে। অতএব বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়ান ফ্যাক্টরি যত স্ট্রং থাকবে, এমনিতেই কিন্তু পাকিস্তানের ফ্যাক্টরি এরকম অ্যাক্টিভ না। এবং এই বিষয়ে এখন যেটা নিয়ে বিতর্ক হচ্ছে, সেই বিতর্কে ডক্টর ইউনূস এখন যে বক্তব্য দিলেন সেটা বরঞ্চ তাদেরকে একটু দূরেই ঠেলে দেবে। কারণ এই বিতর্কের নিষ্পত্তি পাকিস্তানিরা করতে পারবে না। মাঝে মাঝে ইমরান খান যখন পাওয়ারে ছিলেন তখন উনি বলতেন বাংলাদেশের কথা, এবং মানে তার কথাবার্তায় প্রকারান্তরে এই সুরটা ছিল যে আসলে তাদের কারণেই পাকিস্তানটা ভেঙেছে, এটা বাংলাদেশের মানুষের দোষ নয়। কিন্তু পরবর্তী বা আগে পিছের অন্য কোনো সরকারের মধ্যে এই ধরনের কোনো উপলব্ধি ছিল না। আজকে ডক্টর ইউনূস যেটা বলেছেন, আমি বলবো সেটা একটা স্টেটসম্যানের মতো কথা বলেছেন। পরবর্তী প্রজন্মের জন্যেও এই বিভেদটা ভুলে যাওয়া দরকার। কারণ ডক্টর ইউনূস আবার একভাবে বলা যায় যে উনি তো সার্কের স্বপ্ন দেখেন, রিএস্টাবলিশ করা। যদি সার্ক না করতে পারে তাহলে আসিয়ানে যাওয়া যায় কিনা, বিমস্টেকে যাওয়া যায় কিনা, এই সমস্ত চিন্তাভাবনা তার আছে খুব। মানে আরও ব্রডার পার্সপেক্টিভে উনি কিন্তু যখনই বক্তৃতা করেন তখন বাঙালি জাতির কথা যেমন বলেন, সাথে সাথে বিশ্ব মানবতার কথাও বলেন। নোবেল প্রাইজ পেয়েছেন, ভীষণ বড় হয়েছে, অভ্যাসের কারণে হোক, যেভাবেই বলেন, মানে একটা ব্রডার, একটা ইন্টারন্যাশনাল অ্যাপ্রোচ তার সব জায়গাতে থাকে। সেই অর্থে এই অ্যাপ্রোচটা পাকিস্তানকে কাছে আনবে যদি পাকিস্তান পজিটিভলি বিহেভ করে। আমি তো পাকিস্তানে পজিটিভ বিহেভ করবার কোনো সুযোগ দেখছি না, বা এখন পর্যন্ত করছে না। আর ইন্ডিয়া ভারতের যে বিরোধের প্রশ্ন বললেন, সেই বিরোধে বাংলাদেশের জনগণ, ইন্ডিয়া ভারতের প্রশ্ন বলছি না, ইন্ডিয়া পাকিস্তানের প্রশ্ন বলছি না, ইন্ডিয়ান কোয়েশ্চেনে বাংলাদেশের জনগণ এখন কোনো ছাড় দেওয়ার মতো মানসিকতা আছে তাদের, তা নেই। কেন? ইন্ডিয়া তো ছাড় দিল না। মিস্ত্রি যখন আসলো তখন মনে হলো তারা বোধহয় এটা একটা রেকনসাইল করার চেষ্টা করতে পারে, কিন্তু জয়শঙ্কর যে বক্তৃতা গিয়ে আবার পার্লামেন্টে দিলেন তাতে তারা আমাদের ব্লেম করলেন। আর মোদি যে কাজ করেছেন সেটা একটা জঘন্য বিষয়। তো এইটা মানুষ এদেরকে পছন্দ করবে না, পাকিস্তানের জন্য তাদের কোনো বিশেষ ভালোবাসা নেই। এই সম্পর্কেও আমাদের নির্বাচনে, আমাদের জাতীয় রাজনীতিতে খুব প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না। সালাম ভাই, একটু আপনার কাছে জানতে চাই, বিজয় দিবসের একটি অনুষ্ঠানে জামায়াতের আমির তিনি বলেছিলেন যেহেতু এর আগে যেই বিচারটি হয়েছে এবং যুদ্ধাপরাধের বিচার হয়েছে, তখনকার প্রেক্ষাপটে যে গণজাগরণ মঞ্চ হয়েছিল শাহবাগে, সেটিকে উল্লেখ করে যে শাহবাগে যারা জড়িত ছিলেন ওই বিচারের, শাহবাগের ওই গণজাগরণ মঞ্চের জন্য তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। একটু আপনার মন্তব্য জানতে চাইছি। না, ওইটা হইতেই পারে, কারণ এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড ছিল সেই সময়, একটা পলিটিক্যাল স্ট্যান্ড। উনি যেটা বলছে সেটাও তাই। কারণ সেই সময় তো ন্যাচারালি ওইটাকে তৎকালীন আওয়ামী লীগ সরকার সেটাও তার রাজনৈতিকভাবে সেটাকে ব্যবহার করেছে, এবং আমরা দেখছি যে আবার তার কিছুদিন পরে যখন সেটার গুরুত্ব হারাই ফেলছে, আবার তাদেরকেই সে ঠেকাইছে। কাজে এটা তো বোঝাই যায় সেই সময়টার অ্যাবসলিউটলি একটা রাজনৈতিক কারণে সেটাকে সেই সময় পিপুলস, সাধারণ মানুষের সেন্টিমেন্টকে ব্যবহার করছে সে সময় আওয়ামী লীগ। কাজে এটা এই জন্য বললাম না যে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা, মানে শহীদ বুদ্ধিজীবী, এগুলোকে সব তার মানে দলীয়করণ করে ফেলছিল। প্রয়োজন হলে এই কার্ডটা সে খেলতো, আবার প্রয়োজন হলে সেটাকেই নিয়ে যেত। আর তার রাজনীতিটাই তো ছিল রাজাকার আর নিয়ে, তার মানে তার দেশের জন্য তো কোনো কিছু ছিল না, অর্থাৎ কোনো কিছু। ফাইনালি কিন্তু ওই ট্রাম্প কার্ডেই সে মানে তার ধস নামে গেল যখন সে আবার বলল এই সব রাজাকারদের নাতি। অর্থাৎ ওই এক স্লোগানই দেখেন পরবর্তী পর্যায়ে কিন্তু ছাত্রদেরকে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সে সমস্ত ইতিহাস পাল্টায় দিছে, আমাদের সংস্কৃতি পাল্টায় দিছে, এক তোতা পাখির মতো মুখস্থ করাইছে, ওই ছাত্ররাই কিন্তু রিভোল্ট করে ফেলছে। অর্থাৎ এইগুলো মানে কিছুদিনের জন্য একটু ডিরেল করা যায়, কিন্তু ফাইনালি ডিরেল করা যায় না। এটাই প্রমাণ হচ্ছে। কাজেই এই সমস্ত স্ট্যান্ডবাজি করে পলিটিক্স করে লাভ নাই। আর স্বাধীনতা এতগুলো বছর পরে এগুলোকে ব্যবহার না করে আসলে
একটা স্বাধীন দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং যে স্বপ্নটা আমরা সেই সময় দেখে আসছিলাম সেটা তো হয় নাই। আবার এখনও বলবো, যারা আজকে ক্ষমতায় আছে বা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যারা চিন্তা করতেছে, অতীত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত, পাশাপাশি যেটা সত্য, সত্যটাকেই সত্য বলা উচিত। এই যদি আবার তাদেরকে বিচারের আওতায় আনা হয়, সেটি কি আবার বিভাজন তৈরি করবে কিনা? আপনি বিভাজন না, এখন তো ইমিডিয়েট, এর জন্য বলে যে আমার দেখা উচিত ইমিডিয়েট আমার কি করা দরকার, এই মুহূর্তে আমার প্রধান বিষয়টা কোনটা। এই মুহূর্তে প্রধান বিষয়টা হলো যে আমার গত 15 বছরে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে আজকে স্বৈরাচারী ব্যবস্থাটা কায়েম করছিল, গণতন্ত্রটা খেয়ে ফেলছিল, সেই স্বৈরাচারী ব্যবস্থায় যাতে আবার ফিরে যেতে না পারে, গণতন্ত্রটা ফিরে আনার জন্য কি করা, এবং সেইখানে যে সে মানবিক অধিকারগুলো আমাদের কেড়ে নিয়েছিল, গুম খুন এগুলো যেগুলো করছিল, এটা তো একটা সুস্থ সমাজে কোনো ব্যবস্থা হতে পারে না। কাজে এগুলোর বিচার করা, এগুলোকে বিচারের আওতায় আনা, আমার অর্থনীতিকে ধস করেছে সেটাকে আওতায় আনা, এবং যারা মনে করছে এই দেশে কোনো বিচারহীনতার দিকে নিয়ে যাওয়া, সেটাকে ফিরে আনা। বিএনপি ক্ষমতা আসলে কি এই বিচার ত্বরান্বিত করবে শাহবাগীদের বিচারের আওতায় আনাতে? না, অবশ্যই করতে হবে। এছাড়া তো আপনি যদি না করেন তাহলে তো পাবলিক আপনার পক্ষে থাকবে কেন? এবং তখনই তো, যেহেতু যদি আমি 5 বছর পর পর একটা ফেয়ার নির্বাচন করতে পারি, একটা কেয়ারটেকার সরকার দিনে নির্বাচন করতে পারি, তাহলে তো তখন যদি আমি না করি তাহলে পাবলিক আমাকে ভোট দিবে না, আমার থেকে মুখ ফিরিয়ে আপনি বলতে চাইছেন যে গণজাগরণ মঞ্চে জড়িতদেরকে বিচারের আওতায় আনবে বিএনপি? আপনি ওইভাবে নিচ্ছেন কেন? আমি ওইভাবে বলতেছি না, বলতেছি সেটাকে আওয়ামী লীগ যেভাবে এটাকে পলিটিক্যাল একটা স্ট্যান্ড করে সে ব্যবহার করছে, সেটা ব্যবহারের জন্য সে বিচার হইতে পারে। শেষ করতে হচ্ছে আজকের 24 ঘন্টা। এতক্ষণ আপনাদের মূল্যবান সমাজের জন্য দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।